বসিরহাট কোর্টের অনুমতি মিলতেই জেলে পৌঁছে যান ইডি আধিকারিকরা, কারণ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে ইতিমধ্যে জেরা শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন ঠিক ঘড়ির কাঁটায় 12:49 বসিরহাট জেলে পৌঁছে যান ইডি আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং তারপরেই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে জেরা। বসিরহাট কোর্টের অনুমতি মিলতেই জেলে ইডি আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রেশন দুর্নীতি থেকে বৈদেশিক মুদ্রার লেনদেন জোড়া মামলায় এবার জেরায় ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কোন কোন প্রশ্নমালা সাজিয়ে রেখেছো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কোন কোন বিষয় জেরা করা হচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে? দেখো, প্রথমে বলে রাখি যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যে কারণে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ, শেখ শাহজাহানের বাড়িতে গেছিল যে রেশন দুর্নীতি মামলা, সেই মামলার জিজ্ঞাসাবাদ করবে এবং বিদেশের সঙ্গে টাকার লেনদেন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, এবং সম্পত্তির যেসব সম্পত্তির একটা সম্পত্তি নিয়ে তার যে একটা বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা, প্রায় 32 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তির হদিশ পেয়েছে, সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে। মোটামুটি আমরা যেটা জানতে পেরেছি যে 15 থেকে 16টা মামলায় তারা বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানকে, এবং সেই বিষয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতের কাছে ইডির তরফ থেকে সেই অনুমতি চাওয়া হয়, এবং বসিরহাট আদালত থেকে যখনই সেই অনুমতি দেওয়া হয় ইডি আধিকারিকরা কিন্তু এক মুহূর্ত কিন্তু দেরি না করে সেই অনুমতি নিয়েই কিন্তু একদম বসিরহাট উপসংসদনাগারে এসে হাজির হয়, এবং ঠিক 12:49 কিন্তু তারা বসিরহাট মহকুমা উপসংসদনাগারে গিয়ে ঢোকেন, এবং তারা এই মুহূর্তে প্রায় 40 মিনিট অতিক্রান্ত তারা কিন্তু এই মুহূর্তে বসিরহাট উপসংসদনাগারে শেখ শাহজাহানকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। তবে কয়েকটি বিষয় আমরা যেমন জানতে পেরেছি, যেমন তার হচ্ছে সম্পত্তি 32 কোটি 20 লক্ষ টাকার যে সম্পত্তির হদিশ পেয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, এবং বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, এবং তার যে রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি ব্যাপারেও তার কাছে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে। তবে ইডির তরফ থেকে বা ইডির যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী কিন্তু পুরো বিষয়টি কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু পুরো বিষয় কিন্তু তার খোলসা করে বলেননি, তার কারণ তারা মনে করছে যে পুরো বিষয় যদি জানতে পারে, জানা যায় বা কোন রকমের যদি ফ্লাশ হয়ে যায় তাহলে তাদের তদন্তে সমস্যা হতে পারে, তদন্তে বাধা হতে পারে। সেই কারণে কিন্তু পুরো বিষয় কিন্তু ইডির তরফ থেকে বা ইডির যে আইনজীবী রয়েছে তার তরফ থেকে কিন্তু জানানো হয়নি। তবে 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এখনই কিন্তু বসিরহাট উপসংসদনাগারে কিন্তু একটা বিষয়, এর আগে যখন সিবিআই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই তরফে, তিনি সেভাবে সদুত্তর দেননি, এবং বারবার যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করছিলেন তিনি বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করছিলেন। আজও একাধিক বিষয় তাকে জেরা করা হচ্ছে, কিন্তু ইডি কি সদুত্তর পাবে? ইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে ইডি বেশ কয়েকটি প্রায় 15 থেকে 16টা বিষয় তাকে কিন্তু একাধিক প্রশ্ন করবে, বা একাধিক প্রশ্নমালা তারা কিন্তু সাজিয়ে নিয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করবে, একদম সামনাসামনি বসে তাকে জিজ্ঞাসাবাদ করবে জেলের মধ্যে, এই উপসংসদনাগারের মধ্যে। তবে তিনি কতটা উত্তর দেবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট কিন্তু সন্দেহ, কিন্তু যেমন ইডির আধিকারিকরা রয়েছে ইডির আইনজীবীও কিন্তু ততটা কিন্তু সন্দেহের মধ্যে রয়েছে। তার কারণ তিনি কিন্তু যখন সিবিআই হেফাজতে ছিল তখন কিন্তু তিনি কিন্তু সহযোগিতা করেননি, বা যেসব প্রশ্ন সিবিআই আধিকারিকরা করেছিল তাদের অধিকাংশ প্রশ্নই কিন্তু শেখ শাহজাহান কিন্তু এড়িয়ে গিয়েছিল। ঠিক একই বিষয় আজও যে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বসিরহাট উপসংসদনাগারে ঢুকেছে, প্রায় 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, তার জিজ্ঞাসাবাদ করছে। সব প্রশ্নের উত্তর শেখ শাহজাহান সঠিকভাবে দেবে বা উত্তর দেবে কিনা এই বিষয়ে কিন্তু বেশ, আমাদেরও নজর থাকবে। অনুপম, তুমিও নজর রাখো। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দিকে নজর রাখবো। আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আইসিডিএস কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। শামশেরগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছে, যেখানে বিক্ষোভে অভিভাবকরা।
মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবি দেখাচ্ছে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ। আইসিডিএস কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, কতদিন ধরে এই খাবার দেওয়া হচ্ছে, কি বলছেন অভিভাবকরা? আইসিডিএস কর্মীদেরই বা কি বক্তব্য? দেখো, শামশেরগঞ্জের যে এলিজাবেথ গ্রামে যে আইসিডিএস সেন্টার রয়েছে সেখানকার অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। তাদের অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ, শিশুদেরকে ঠিক মতন ভাবে খাবার দেওয়া হয় না, প্রচন্ড নিম্নমানের খাবার দেওয়া হয়। শুধু তাই নয়, ডিম দেওয়ার কথা থাকলেও সেই ডিম কিন্তু যে পরিমাণ দেওয়ার কথা, প্রত্যেককে একটা করে দিয়ে গোটার ডিম দেওয়ার কথা, সেই ডিমও দেওয়া হয় না। এবং এই নিয়ে কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল। আজকে সকালবেলাতে গ্রামবাসীরা, তারা অভিভাবকরা, তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং শামশেরগঞ্জ থানার পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে। যদিও সিডিপিও যিনি রয়েছেন দায়িত্বে, তিনি বলেছেন বিষয়টি আমাদের জানা ছিল না, আমরা ওই ওয়ার্কারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদিও এই যে আইসিডিএস এর দায়িত্বপ্রাপ্ত যিনি ওয়ার্কার রয়েছেন তার কিন্তু সাফাই যেহেতু দেখভাল করার রয়েছে, যে কাউন্সিলর তিনি দেখভাল করেন এবং তার নির্দেশেই এই খাবার তৈরি হয় এবং এর মধ্যে কোনো রকম ভাবে লুকোচুরির ব্যাপার নেই। যদিও ওই কাউন্সিলর যিনি রয়েছেন তার স্বামী কিন্তু এই অভিযোগের সত্যতা স্বীকার করেননি, তবে সিডিপিও যিনি রয়েছেন দায়িত্বে তিনি কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যদি ওই ওয়ার্কারের কোনো রকম গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে। বেশ প্রণব। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ার কতুলপুর, সেখানে দেওয়াল লিখন ঘিরে রীতিমতো বিবাদ। বিজেপির দেওয়াল লেখা মোচার অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার কতুলপুরে দেওয়াল লিখন ঘিরে রীতিমতো বিবাদ। বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনের নালিশ বিজেপির অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের। এরকম কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোদিন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের কাছে উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই তারা সদা ব্যস্ত থাকে। কোথায় কার দেয়াল মুছে দেওয়া এসব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাবে না এবং এই ধরনের কাজও করেনি, ভবিষ্যতেও করবে না। পার্টি কর্মীরা এখানে দেয়াল লিখেছিলেন, সেই দেয়ালটা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনারে এটা রিপোর্ট করেছি, তারা যা করবার করবে। কতুলপুর পার্টির পক্ষ থেকে বলছি, যদি কেউ ব্যক্তি এই ধরনের কাজ করছে, তার যদি সৎসাহস আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এসে এই কাজটা করে দেখা। এবার দত্তপুকুরের দিকে নজর রাখবো। দত্তপুকুরের যে ছবি আপনারা দেখছেন, আইএসএফ তৃণমূল সংঘর্ষ। দত্তপুকুরে প্রথমে বচসা থেকেই সংঘর্ষ, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আহত হয়েছেন একাধিক তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকরা। দত্তপুকুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, প্রথমে বচসা, তারপরে হাতাহাতি। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা শুরু হয় আর সেই আলোচনা থেকেই বচসা থেকে হাতাহাতি, মারামারি, যেখানে দুপক্ষের 5 জন আহত হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। টিএমসির কিছু দুষ্কৃতী, যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি। পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। আইএসএফ যদি এখানে যদি জোর করে কিছু কথাও বলে, তাও আইএসএফের দোষ। ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল, তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। ঘটনাটা ঘটেছে একটা কোনো জায়গায় ক্যাওয়াস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে 12 জনের মৃত্যু, আর সেই ঘটনা থেকে শিক্ষা। এবার বেআইনি নির্মাণ রুখতে অ্যাপের প্রশিক্ষণ।
অ্যাপের প্রশিক্ষণ, এবার বেআইনি নির্মাণ রুখতে অ্যাপের প্রশিক্ষণ পুরসভার। কেএমসি এমপ্লয়ি অ্যাপ নিয়ে প্রশিক্ষণ শুরু পুরসভার। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতা পুরসভা একদিকে যেমন ফিজিক্যালি এই বেআইনি নির্মাণ রুখতে তারা পদক্ষেপ নিচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা তথ্যানুসন্ধান করবে, তারা দেখবে, তেমনি পাশাপাশি একটা ডিজিটাল তার নির্ভরতাও অর্থাৎ হাইটেক পদ্ধতিও অনুসরণ করছে। আমরা এর আগেই জানি যে কলকাতা পুলিশের সঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে বেআইনি নির্মাণ বা নির্মাণ যে পুরসভার অনুমোদিত নির্মাণ কোথায় কোথায় হচ্ছে তার একটা ডাটাবেস তৈরি থাকবে। তেমনি এবার কলকাতা পুরসভা এটি কেএমসি এমপ্লয়ি এই নামে একটি অ্যাপ তৈরি করতে চলেছে এবং এই অ্যাপে তথ্য দেবেন ইঞ্জিনিয়াররা। কারণ যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা ফিজিক্যালি পথে ঘাটে যারা থাকবেন, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখবেন কোথায় নির্মাণ কতটা হচ্ছে, সেটা বেআইনি কিনা, সেই সমস্ত জায়গার লোকেশন ও ছবি সহ এবার তথ্য আপলোড করতে হবে এই অ্যাপে। এই অ্যাপ দেখবেন বড় যারা ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারা এর তদারকি করবেন এবং প্রতিদিনের রিপোর্ট ডিজির কাছে পাঠানো হবে কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে এবং সেখান থেকে পুরো কমিশনার এবং মেয়র এই যে বিষয়টা টোটালটা যাতে প্রতিদিন আপডেট হয়, সেই আপডেটটা যাতে জানা যায় এবং কোথাও কোনো পদক্ষেপে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যাতে পুলিশ এবং পুরসভা যৌথভাবে তার পদক্ষেপ দিতে পারে। একেবারে পুরো কমিশনার পর্যন্ত যে তথ্য থাকবে এবং অন্যদিকে পুলিশ কমিশনার তার কাছেও এই তথ্য যাবে। অর্থাৎ চারিদিক থেকে একদিকে হাইটেক আর একদিকে ফিজিক্যালি গিয়ে সেই এলাকা ভিজিট করা, এই সব মিলিয়ে একটা বেআইনি নির্মাণের বিরুদ্ধে, বেআইনি নির্মাণ যাতে আর না হয় সেই পরিস্থিতি তৈরি করার জন্য কলকাতা পুরসভার উদ্যোগ। তবে এবার হাইটেক পদ্ধতিতে যাতে ইঞ্জিনিয়াররা সেই অ্যাপ কিভাবে ব্যবহার করবেন, হাউ টু ইউজ কেএমসি এমপ্লয়ি অ্যাপ, তার প্রশিক্ষণ আজ আইটির বিভাগের যারা আধিকারিক অফিসাররা রয়েছেন তারা দিচ্ছেন। কেএমসি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার, তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হলো কলকাতা পুরসভায়। বেশ, এবার ধূপগুড়ির একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, বেহাল সাঁকো, এই যে সাঁকোর ছবিটা দেখতে পাচ্ছেন, কি অবস্থা, কিভাবে নদী পেরিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা। দেখুন, এভাবেই প্রতিদিন নিত্য যাতায়াত করেন শুধু পুরুষরা নয়, মহিলারাও। আর এভাবেই বেহাল সাঁকো দিয়ে ঝুঁকির যাতায়াত, যে ছবি আপনারা দেখছেন, ধূপগুড়ির ছবি দেখছেন, বেহাল সাঁকো, তাই নদী পেরিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা এবং তাদের দীর্ঘদিনের দাবি যে একটা কংক্রিটের সেতু হোক। দেখুন, এই যে বেহাল সাঁকো দিয়ে কি কেউ যেতে পারে? এইভাবেই ঝুঁকির যাতায়াত করছেন এলাকাবাসীরা। যে ছবি আপনারা দেখছেন, ধূপগুড়ির ঝাড় আলতার গিলান্তি নদীর উপরে কংক্রিটের সেতুর দাবি গ্রামবাসীদের। সেতু সারাইয়ের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিনের বেহাল বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত এলাকার মানুষের প্রশাসনকে জানিয়েছেন, কোনো সুরাহা মেলেনি, অভিযোগ গ্রামবাসীদের। ভুক্তভোগী সামনে এখানে 1 কিলোমিটার নদী পার হয়ে গেলে 1 কিলোমিটার গেলে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, ওখানে আমরা যাইতে পারতেছি না। কোনো অসুস্থ হলে আমাদের 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। কোন কোন গ্রামের মধ্যে এটা যোগাযোগকারী ব্রিজ? এইটা ঝাড়ালদা 1 প্লাস ঝাড়ালদা 2। তো এই বাঁশের সাঁকো বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে থাকে না তো ব্রিজ, বর্ষাকালের আগে তো ভেঙে যাবে। টোটাল তো বন্যা যখন আসবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপরে তো আমার যাতায়াতের ব্যবস্থা নেই। পানিহাটির ভাগার সমস্যা দীর্ঘদিনের সমস্যা। নোংরা আবর্জনায় দম বন্ধ পানিহাটিতে। কেন বলছি দেখুন, দেখুন রাস্তার পাশের অবস্থা দেখুন, আবর্জনার স্তূপ। কারণ দীর্ঘদিন ধরে ভাগার বন্ধ, নোংরা আবর্জনা ফেলার কোনো জায়গা নেই। কারণ যারা ভাগার উচ্ছেদ কমিটি তারা চাইছেন না সেখানে ভাগার হোক রামচন্দ্রপুরে, যার ফলে এই অবস্থা পুরো পানিহাটি জুড়ে। এটা একটা ওয়ার্ড নয়, এমন 35টা ওয়ার্ডের ছবি কিন্তু এক। নোংরা আবর্জনায় দম বন্ধ পানিহাটিতে। দিনের পর দিন আবর্জনায় ঢেকেছে রাস্তা। ভাগার বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে যেখানে সেখানে নোংরা ফেলা হচ্ছিল। পরে আবর্জনা সরাতে 96 লক্ষ টাকা বরাদ্দ করে কেএমডিএ। গত কয়েকদিন ধরে বন্ধ হয়েছে সেই কাজও। ব্যস্ত নীলগঞ্জ রোড, আরএন অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় ফের জমতে শুরু করেছে আবর্জনার স্তূপ। যাতায়াতের পথে দুর্গন্ধে নাবিশ্বাস এলাকাবাসীর। আম নাগরিকের হয়রানিতে ভোটের মুখে শাসক বিরোধী তরজাও তুঙ্গে।
পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্য 2টো প্ল্যান্ট করছে। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সহকর্মীরা এখানে আছেন, তারা ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে। দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল। খবর দিনভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজও কাল রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ঝড় বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা, কারণ গরম বাড়বে এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ায় পারদ উঠবে 40 ডিগ্রিতে। আগামী দুদিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা, 36 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া, জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রিতে। অন্যদিকে বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, সকাল থেকেই গরমে নাজেহাল বাঁকুড়া। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি দেবব্রত। আমি প্রথমে পুরুলিয়ায় যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, আমরা দেখেছিলাম যখন শীতের মরশুমে সব থেকে কম, দার্জিলিং এর থেকেও কম তাপমাত্রায় নেমে গেছিল পুরুলিয়ার তাপমাত্রা, আবার গরমেও দেখতে পাচ্ছি 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কি অবস্থা, কি কি সতর্কতা নেওয়া হচ্ছে? দেখো, তুমি ঠিকই বলেছো, শীতে যেমন কাবু করে দেয় জেলার মানুষকে, একেবারে আগুন পোহাতে হয় এবং শীত বস্ত্র পরেও রেহাই পায় না, ঠিক একইভাবে গরমের ক্ষেত্রেও প্রবল গরম পড়ে পুরুলিয়াতে। বিশেষ করে পুরুলিয়া জেলায় এই সময় একেবারে সাধারণ মানুষ যারা সকাল সকাল কাজকর্ম সেরে নেয়, সন্ধ্যের দিকে বাইরে বেরোয়, স্বাভাবিকভাবেই গরমকে অ্যাভয়েড করার জন্য বা অসুস্থ যাতে না হয় সেই জন্য তারা বাড়ির মধ্যে থাকার চেষ্টা করে। যদিও খুব প্রয়োজন থাকে যারা রাস্তায় বেরোয় ছাতা এবং সাদা কাপড় জড়িয়ে বেরোয়। এবং আজকে যেমন তাপমাত্রা 38 ডিগ্রি রয়েছে, এই তাপমাত্রা আরও বাড়বে। এবং আমরা রাস্তাঘাট ইতিমধ্যেই দেখছি যে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে আসছে। যারা বেরোচ্ছে তারা একেবারে মুখ চোখ ঢেকে বেরোচ্ছে, তার কারণ যেভাবে গরম পড়ছে। এবং এই গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের প্রচারও চলছে। যারা প্রার্থী রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের, তারাও প্রচার করছে এবং তারাও অসুস্থ হয়ে পড়ছে, পানীয় জল খাচ্ছে, ঠান্ডা জল খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলাতে ব্যাপক গরম পড়েছে এবং এই গরম আরও বেশি করে পড়বে বলেই মনে হচ্ছে। তার কারণ যেভাবে দিনে দিনে তাপমাত্রার পারদ বাড়ছে, তাতে মানুষ একেবারে বাইরে বেরোতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, ভাবসা গরম রয়েছে। এবং যে তীব্র গরম, সেই গরম যত বেলা বাড়ছে ততই বাড়ছে। বোঝা যাচ্ছে যে পুরুলিয়াতে যেমন শীতে কাবু করে পুরুলিয়াবাসীকে, ঠিক গরমের শুরুতে পুরুলিয়াতেও কিন্তু তাপমাত্রা এখনো পর্যন্ত 38 এবং 2-1 দিনের মধ্যে সেই তাপমাত্রা 40 ডিগ্রিতে ছুঁতে পারে। অন্যদিকে বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, দেবব্রত, সকাল থেকে তো মেঘলা আকাশ, কিন্তু গরম কি একটুও কমেছে? কি পরিস্থিতি বাঁকুড়ায়? একেবারে দেখো, সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র রোদ হাসপাস করছে শহরবাসী। তুমি জানো, লালমাটির জেলা বাঁকুড়া, বছরের বিভিন্ন সময় এখানে তাপমাত্রার পরিমাণ থাকে চরমে। এখনো পর্যন্ত বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা যেমনটাই তুমি বললে 36.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে বাইরে বেরিয়েছে, তারা মাথায় ছাতা নিচ্ছে, ঘন ঘন পানীয় জল খাচ্ছে, আর এভাবেই কিন্তু তারা
তারা একেবারে নাজেহাল হয়ে পড়েছে। সকাল থেকেই ব্যবসা গরম থাকলেও দিন বাড়ার সাথে সাথেই কিন্তু প্রখর রোদ, এই তাপমাত্রা আরো বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। আজকেও আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যেমনটা হাওয়া অফিস জানাচ্ছেন যে 36 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নাজেহাল হয়ে পড়েছে শহরের মানুষজন থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষজন। তারা কিন্তু একেবারে আতঙ্কেই রয়েছেন, কারণ যেমনটা হাওয়া অফিস বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি হতে পারে এই বাঁকুড়া, পুরুলিয়ার পাশে এই লালমাটির জেলা বাঁকুড়া। সব মিলিয়ে কিন্তু গরমে নাজেহাল হয়ে পড়ছে এলাকার মানুষজন। বেশ দেবব্রত, পুরুলিয়া বাঁকুড়ার ছবি তো আমরা দেখলাম, এবার একটু দীঘায় চলে যাই। চলুন দীঘার ছবিটা দেখাই, কারণ গতকাল ছিল গুড ফ্রাইডে, আজ শনিবার, আগামীকাল রবিবার। উইকেন্ডে দীঘায় পর্যটকদের ভিড়, যে ছবি আপনারা দেখছেন, সকাল সকাল গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু দীঘায় চোখে পড়ার মতো। সকাল থেকেই সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। গরমের মধ্যেই সমুদ্র তীরে পর্যটকরা, গরমের হাত থেকে বাঁচতে সমুদ্র স্নান পর্যটকদের। দক্ষিণবঙ্গে যখন গরম, পুরুলিয়া বাঁকুড়ার ছবি দেখালাম, দীঘার ছবি দেখালাম, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া, কি পরিস্থিতি উত্তরবঙ্গে, সরাসরি চলে যাব। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থর কাছে চলে যাব। পার্থ, উত্তরবঙ্গে ঠিক কি পরিস্থিতি? উত্তরবঙ্গে কিন্তু যে তাপমাত্রার কিন্তু বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই, কেননা আজ সকাল থেকে উত্তরবঙ্গের সমতলে আকাশ প্রতিটি জেলাতেই কিন্তু বেশ ঝাঁ চকচকে আকাশ রয়েছে, অর্থাৎ পরিষ্কার আকাশ, এবং তাপমাত্রার কারণে কিন্তু বেশ বাড়ছে। বিশেষ করে দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা কিন্তু 22 থেকে 24 ডিগ্রিতে পৌঁছে গেছে। অন্যদিকে যদি আমরা জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে আসি, তাহলে কিন্তু এখানে তাপমাত্রা মোটামুটি মনোরম আবহাওয়া রয়েছে, যদিও তাপমাত্রা কিন্তু প্রায় 19 থেকে 20 ডিগ্রিতে পৌঁছে গেছে। কিন্তু সবচেয়ে উষ্ণতা কিন্তু বাড়ছে কিন্তু কালিম্পং, যে কালিম্পংয়ে দিন দুয়েক আগেও কিন্তু 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ছিল তাপমাত্রা, সেখানে আজ কালিম্পংয়ের তাপমাত্রা পৌঁছে গেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কার্শিয়াংও কিন্তু মানে বেশ গরম অনুভূত হচ্ছে কালিম্পংয়ে। যদিও দার্জিলিং কিন্তু তুলনায় বেশ ঠান্ডার আমেজ রয়েছে দার্জিলিংয়ে, এবং সকাল থেকে আমরা দার্জিলিংয়ে আকাশ দেখছি মেঘাচ্ছন্ন রয়েছে, কোথাও বা ঘন কুয়াশা, এবং তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা তুলনামূলকভাবে বিচার করি দক্ষিণবঙ্গের সঙ্গে, তাহলে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেভাবে পারদ চড়ছে, তার থেকে কিন্তু বেশ স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং ডুয়ার্সে। কেননা শৈলশহর, দার্জিলিংয়ের তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আর সেফ কালিম্পং টেক্কা দিচ্ছে সমতলে শিলিগুড়ির সঙ্গে, যেখানে শিলিগুড়ির তাপমাত্রা 20-21 ডিগ্রি আশপাশে, সেখানে কালিম্পংয়ের তাপমাত্রা কিন্তু আজ পৌঁছে গেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং ছাড়া পার্থ, একদিকে চৈত্রের গরম, পাহাড়ে মনোরম আবহাওয়া, অন্যদিকে যে ছবি আমরা দেখালাম, যে ছবি আপনাদের দেখাবো, যে ভোটের গরম কিন্তু বঙ্গে। এরই মধ্যে দিনভর প্রচার পথে নেমে প্রার্থীরা জেরবার। দেখুন ভোটে গরম, গরমে ভোট, মাথার ঘাম পায়ে ফেলে প্রচার। কোনো কষ্ট নেই, গরম লাগছেই না, আর মানুষই জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, একেবারে যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই জন্য নুন, চিনি, কাগজি লেবুর শরবত একেবারে কোল্ড ড্রিঙ্কসের বোতলে করে নিয়ে এসেছে। ভোট চাইতে চাইতে গলা শুকিয়ে কাঠ, ঘেমে নে একসা, তাই বারবার মুখে জলের ঝাপটা, প্রচারে সঙ্গী ওআরএস। আমি যেরকম ওআরএসের জল খাচ্ছি, আমার সঙ্গে যারা আছেন ওনাদেরকেও কিন্তু ওআরএসের জল খাওয়াচ্ছি, এবং জনসাধারণ যারা আসছেন ওনাদেরকেও ঠান্ডা জল খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি, যাতে শরীরটা ঠিকঠাক থাকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে চৈত্রের বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। আগামী কয়েকদিন বাঁকুড়া, পুরুলিয়ায় গরম আরও বাড়বে। খুবই অসুবিধা, বিশেষ করে দুপুরবেলা কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্য দিয়েই প্রচার কিন্তু আমাদের চালিয়ে যেতে হচ্ছে।
এই গরমে প্রচার করতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শুরুটা একটু ভোরবেলার দিক থেকে শুরুটা করা ভালো। সবার প্রথম খেয়াল রাখতে হবে যে জামা কাপড়ের দিকে, সঙ্গে টুপি বা ছাতা এবং অতি অবশ্যই রোদ চশমা। 12টা থেকে 4টে এই সময়টা সবসময় ইনডোর থাকাটাই বাঞ্ছনীয়। মাছের একটা হালকা ঝোল, যেটা ছোট মাছ খাওয়া উচিত। মেনুর মধ্যে অবশ্যই থাকতে হবে টক দই এবং শসা। চা এবং কফি যতটা পারা যায় কম। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো গরম পড়েছে, রোদ উঠছেন, আপনি কিরকম কি মেনটেন করছেন? কারণ এই সময় ডাবের জল খাওয়া, বেশি করে জল খাওয়া, খাওয়া দাওয়ার হালকা। আপনারা বিরোধী পার্টি তো বলছে ফল খাচ্ছি, বিরোধীরা বলছে আমরা ফল খাচ্ছি, ডাবের রস খাচ্ছি। নিউজ 18 বাংলা। পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো। একদিকে গরম পারদ চড়ছে, অন্যদিকে ভোটের পারদও চড়ছে। হুগলির ছবিটা দেখায়। হুগলিতে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ করেন। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতিও রাখেননি। बेटी पढ़ाओ बेटी बचाओ, कितना 1000 कोटी रुपया बेटी पढ़ाओ बेटी बचाओ के लिए हम लोग खर्चा किया है। সেই বেটি পড়াও বেটি বাঁচাও এই রাজবলহাটে জাঙ্গিপাড়ায় বিজেপির প্রার্থী এসে লিস্ট করে দেখিয়ে দিক যে কটা বেটিকে পড়িয়েছে আর কটা বেটিকে বাঁচিয়েছে, তার লিস্টটা তো আমরা দেখতে চাই। এবার পুরুলিয়ার ছবিটা দেখায়। পুরুলিয়ায় তীব্র গরমের মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি তীব্র গরমের মধ্যে জনসংযোগ করছেন, প্রচার করছেন। যে ছবি দেখছেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী, কারণ পুরুলিয়াতে 38 ডিগ্রি সেলসিয়াস আজ এবং 2-1 দিনের মধ্যে 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। এরই মধ্যে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন, প্রচার করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়াতে গরম পড়েছে, এটা স্বাভাবিক আছে, পুরুলিয়াতে গরম পড়বেই। এবং গরমের মধ্যে যেরকম আমরা অন্যান্য বছরগুলোতে কাজ করে আসি, রাজনৈতিক কর্মসূচি হোক, অন্যান্য কাজ হোক, কিংবা অন্যান্য নির্বাচন হোক, সেরকম এই লোকসভা নির্বাচনেও আমরা ঘুরছি। প্রত্যেকটি পুরুলিয়ার ব্যক্তিকে যারা এই গরমের সঙ্গে সংঘর্ষ করছেন সবাইকে আমি এইটুকুই বলবো, জল বেশি করে খাওয়া, ঠান্ডা ফ্রিজের জল ব্যবহার না করা, বরফ জাতীয় কোনো ব্যবহার না করা, নর্মাল জল ব্যবহার করা এবং বেশি থেকে বেশি জল খাওয়া।